আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৫১তম পর্বের শেষাংশ। লিখেছেন সালমা চৌধুরী। আমি আপনাদের সাথে আছি ফারহিনা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভিতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে ১৫ দিন আগে সংগঠিত এক প্রোগ্রামের ছোটোখাটো ভুলভ্রান্তি নিয়ে ২-৪ জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে সবটা থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে। কারোর মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতে সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করল। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজা তামিমের প্রতি তীব্র আক্রোশ তানভীরের মেজাজে তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচিউরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন মেঘদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদমই শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বোঝারও কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনেই দৃষ্টিতে মেঘের তুলনায় অনেকটাই পরিণত বন্যা। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলে তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে মোছে না। তানভীরের ক্ষেত্রে এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ছেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দেবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেট থেকে ফোন বের করতে বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠপুট প্রশস্ত হলো। মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ও মা, সরি কেন বলছো? এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আছি। তুমি কি করতেছো? ভার্সিটিতে আছি। মেঘ কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বোনকে ফোন দিব নে, তখন কথা বলে নিও। আচ্ছা। আরেকটা কথা জিজ্ঞেস করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গিয়েছে। গতরাতে তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকে সাবধান করে ফেলেছে। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে? কিছু না, ভালো থাকবেন। তানভীর মুচকি এসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে কাটতে ঘুরতে নিলে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী এক কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি, দেখে চলতে পারো না? বন্যা ফোন কানে নিয়ে চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো
গোছানো, পরনে শার্ট, তার উপর অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যা সূক্ষ্মনেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চাল চলনে হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কিনা সেটাই মনে করতে পারছে না। ছেলেটা অনেকটা দূরে চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সঙ্গে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসে নিজে যেমন ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যার এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্ততপক্ষে দুটো কথা বলতে পারতো। তানভীর পুনরায় কল করছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কি বলছে? তেমন কিছু না, সত্যি কথা বলো, আসবো আমি? আরে না, সত্যি কিচ্ছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যাও। জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কিরে, তুইও কি লিফাত ভাইয়ের প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুঁচকে রাশবাড়ি কণ্ঠে শুধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এই মাত্রও তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া। চতুর্থ বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যা রেগে বলল, কোনো কথাই বলিনি। তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইয়ে গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা তাতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বলতে চাইও না, এমনকি তোদের সাথেও কথা বলতে চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমদ খান চলে যাওয়ার পর আরও 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন। হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু প্রতি উত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও অস্বাভাবিক বিষয়। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছিলেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে। হুটহাট দেখা না হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না, তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার। অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গা আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা? এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থ মেরে গিয়েছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ থেকে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ করা শুরু করেছেন। ইকবাল খান স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। এই রূপ নিজের ভাইপোকে কখনো দেখতে হবে এটা ইকবাল খান কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন। হাত পায়ের
অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাত আর পায়ের খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্ট থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। দু হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কত করে মাথা রেখে অমূর্ত আঁখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আঁখি যুগল স্থির, প্রয়োজনের বাইরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিন খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছুই বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দু একটা কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছেও না। বিকেলে আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খান সাথে আসছেন। আলী আহমদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিহা খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ তাকে ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছেন। আলী আহমদ খানও নিজেও দুবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতে হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসতেছি, তুমি কিন্তু মনের সাথে রাগারাগি করো না। তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরো বেশি জেদি হইতেছে। ক্ষণে ক্ষণে সরি, আমি এখনই আসতেছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতে মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতে মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নি দৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিলেন, এই ফাঁকে তানভীর দু একবার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে। ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘ মাথা দিয়ে না করে যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিহা খানকে আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবিরের ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1 বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল করতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম আবির ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন, এখন কেমন আছেন? মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছেন বল? ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে?
উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা এখন কষ্ট হচ্ছে। নিজের উপর আর মিনহাসদের উপর এত রাগ হচ্ছে। এখন অন্তত পক্ষে শান্ত থাকিস, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাসদের যা করার করে ফেলেছেন। মানে? গতকাল থেকে মিনহাসদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতেও নিষেধ করেছেন। কি বলছিস এসব? ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30 থেকে 40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়ার মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, বা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, অথচ মেঘ একেবারের জন্য নিচে আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভিতরে ঢুকলো। মেঘ টেবিলের ওপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই।